বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। আগামীকাল অনুষ্ঠিত হবে দেশের লোকসভা নির্বাচনের অষ্টম দফার ভোট। অষ্টম দফায় ভোট হবে দেশের 7 রাজ্যে। 25টি কেন্দ্রে 333 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে কাল, যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 6টি কেন্দ্র। আগামীকাল 7 মে লোকসভা নির্বাচনের অষ্টম দফার ভোট গ্রহণ। মোদি মমতা, মোদি প্রিয়াঙ্কা যুযুধানে শেষ হয়েছে প্রচার পর্ব। এদিন ভোট দেবে দেশের 7 রাজ্য। ভোট দেবে হাই প্রোফাইল কেন্দ্র আমেথি। এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কোথায় ভোট। এদিন পশ্চিমবঙ্গে এই রাজ্যের 6 কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট 72 জন প্রার্থী। The complaint received from the polling agent on the poll day will also be inquired immediately, and it is possible that if it is found that a polling agent has made a complaint that he has been driven out by some other polling agent or by threatening, and if he makes a complaint, it is possible that that complaint of the polling agent of any party will also be considered as a part of the input for the scrutiny. And it is also possible that if it comes before the scrutiny team that somebody has been driven away, the polling agent of a particular party, then it becomes one of the major factors for the committee of scrutiny to consider it for a case of repoll as well. I mean, this is the extent of which this complaint will be taken cognizance of. ভোট জঙ্গলমহলের মতো স্পর্শকাতর অঞ্চলে ভোট দেবে আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর ও ঝাড়গ্রাম। বাসুদেব আচারিয়ার মতো হাই প্রোফাইল রাজনৈতিক প্রার্থীর পাশাপাশি লড়ছেন মুনমুন সেন, বাবুল সুপ্রিয়, সন্ধ্যা রায়ের মতো রাজনীতিতে আন করা তারকা প্রার্থীও। বিহার ভাগ্য পরীক্ষায় 118 জন প্রার্থী। শরণ থেকে লোকসভায় প্রথমবারের জন্য লড়ছেন লালু পত্নী রাবড়ি দেবী। হাজিপুরে লড়ছেন হাই প্রোফাইল এলজেপি প্রার্থী রামবিলাস পাসওয়ান। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড এই দুই রাজ্যে এক দফাতে ভোট গ্রহণ 7 মে। হিমাচল প্রদেশে 4টি ও উত্তরাখণ্ডে 5টি কেন্দ্রে ভোট গ্রহণ। জম্মু ও কাশ্মীর ভোট দেবে বারামুল্লা ও লাদাখ। অন্ধ্রপ্রদেশ গত দফায় তেলেঙ্গানা ভোট দেওয়ার পর এই দফায় ভোট দেবে সীমান্ত। 25টি কেন্দ্রের মোট 333 জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা কাল। লোকসভার পাশাপাশি চলবে বিধানসভা নির্বাচনও। Commission has again got some requests from the political parties who keep meeting the commission from time to time, that they have some worry lists about the worry polling station that they have. They have this apprehension that something may happen on that polling station. Now, commission has considered these requests of the political parties, and this time what we have done is all the political parties have been requested to send their candidates. The observers, the DM and the SP would have called the candidates at their place and asked them to give their worry list, those polling stations which they may have, they think that something may happen according to their worries. Bureau Report, খবর ত্রিপুরা। পশ্চিমবঙ্গের আমডাঙ্গায় বামফ্রন্টের 2টি জনসভায় গণদেবতাদের দল বেঁধে ভোটে অংশ নিতে আহ্বান জানান সিপিএম পলিট ব্যুরো সদস্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। সমালোচনা করেন কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের। নির্বাচনের দিন ঘর থেকে সকাল সকাল বেরিয়ে দল বেঁধে ভোট দিতে যান। রাস্তায় তৃণমূল বাহিনী বাধা দিলে প্রতিরোধ গড়ে তুলুন। গতকাল পশ্চিমবঙ্গের আমডাঙ্গায় বামফ্রন্টের 2টি জনসভায় একথা বলেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন উভয় সমাবেশে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, দেশের মানুষের কাছে কংগ্রেসের মুখোশ খুলে পড়েছে। সারা দেশের মানুষ আর কংগ্রেসকে চাইছে না। এবার কংগ্রেস পরাজিত হবে। তাছাড়া পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ও তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদা কেলেঙ্কারি ইস্যুতে তীব্র ভাষায় কটাক্ষ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। পশ্চিমবাংলার সংখ্যালঘু অংশের বিরাট অংশের ভোটার যারা, তারা তৃণমূলকে সমর্থন করেছিলেন নানা কারণেই হতে পারে। এখন এই অংশের মানুষ দল বেঁধে ঢল নেমেছে তৃণমূলের উপর থেকে, তারা তাদের মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং তারা বামপন্থীদের পক্ষে এসে দাঁড়াবার চেষ্টা করছেন। এরকম পরিস্থিতিতে ভয় পেয়ে এখন লোক দেখানো, বিজেপিকে সমালোচনা, নরেন্দ্র মোদীকে সমালোচনা করে এই যে সংখ্যালঘু মানুষ যে মুখ ফিরিয়ে নিচ্ছেন, তাদেরকে ঠেকাবার জন্য এই কৌশল নিয়েছেন। সারদা আর তৃণমূল এখন সমর্থক হয়ে গেছে, কোনো ফারাক নাই। এই কারণেই সারদার কেলেঙ্কারি নির্মূল করবার জন্য তৃণমূল ছাড়া বাকি সমস্ত রাজনৈতিক দল সংগত কারণে, যেহেতু অনেকগুলি রাজ্যে ছড়িয়ে আছে এই সারদার দুর্নীতি পরায়ণ কার্যকলাপ, এটাকে তদন্ত করতে গেলে পর সিবিআই ছাড়া সম্ভব না, কোন একটা নির্দিষ্ট রাজ্যের পুলিশের পক্ষে এটা সম্ভব না। মুখ্যমন্ত্রী
তিনি আগে বিরোধী দলে থাকতে কথায় কথায় বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন যে কোনো ঘটনা ঘটলে কথায় কথায় বলতেন সিবিআই তদন্ত চাই। এখন এই সারদা কেলেঙ্কারি তদন্তের জন্য যখন সিবিআই কথা বলা হচ্ছে তিনি ক্ষেপে লাল হয়ে যাচ্ছেন, চোখ টুক তার একবারে লাল হয়ে যাচ্ছে, তিনি প্রায় লাফিয়ে 1-2 হাত উপরে উঠে যাচ্ছেন। কি ব্যাপার, কারণটা কি? ধরা পড়ে যাচ্ছে। ওই যে বললাম তৃণমূল আর সারদা একাকার হয়ে গেছে। এদিন আমডাঙ্গার রেজিস্ট্রি অফিসের পাশের মাঠে ও ব্যারাকপুর তালপুকুরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সুভাষিনী আলীর সমর্থনে হয় সভা দুটি। সভায় সিপিএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার ছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী সুভাষিনী আলী, সিপিএম নেতা হাসিম আব্দুল হাদিম সহ একাধিক বামফ্রন্ট নেতৃত্বরা। কৃষক আত্মহত্যা করছে 78 জন, শ্রমিক আত্মহত্যা করছে, আরেকদিকে সারদার এজেন্ট এবং টাকা রেখেছেন তারাও আত্মহত্যা করছেন। পশ্চিমবাংলা তো একটা আত্মহত্যার রাজ্য হয়ে যাচ্ছে এখন। কি কাণ্ড, এরকম তো ছিল না বামফ্রন্ট সরকারের আমলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মহাকরণে প্রেস কর্নারে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা রাজ্যের রান্নার গ্যাসের তীব্র সংকট বিষয়ে বিস্তারিত জানান রাজ্যের খাদ্য ও জনসংবরণ দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। সম্প্রতি ত্রিপুরা রাজ্য জুড়ে রান্নার গ্যাসের তীব্র আকাল চলছে। এই বিষয়ে সাংবাদিকদের আজ বিস্তারিত অবগত করেন রাজ্যের খাদ্য ও জনসংবরণ দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। এদিন মহাকরণে প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বহিরাজ্য থেকে আমদানিকৃত গ্যাসের বুলেট গাড়ি অনিয়মিত যোগানের জন্য গ্যাসের আকাল চলছে। জানুয়ারি মাস থেকে রাজ্যে বুলেট গাড়ি আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বলেও তিনি জানান। সেই সঙ্গে তিনি উল্লেখ করেন রাজ্যের কিছু সংখ্যক এজেন্সির কালোবাজারির সঙ্গে যুক্ত থাকার জন্য সমস্যার মাত্রা আরো বৃদ্ধি পাচ্ছে। এই কালোবাজারি বন্ধের জন্য সরকার উদ্যোগ নিচ্ছে বলেও তিনি জানান। পাশাপাশি তিনি জানান রাজ্যে গ্যাসের সমস্যা সমাধানের জন্য আইওসি-কে রাজ্য সরকারের তরফে চাপ দেওয়া হচ্ছে নিয়মিত ও রাজ্যের জন্য প্রয়োজনীয় সংখ্যক গ্যাসের সিলিন্ডার সরবরাহ করার জন্য। রাজ্যে বড় মাপের গ্যাস প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিচ্ছে। এই জন্য রাজ্য সরকার আইওসি-কে সর্বসুবিধাযুক্ত একাধিক জায়গা দেখিয়েছে বলেও সাংবাদিকদের অবগত করেন মন্ত্রী। মানে র যে জিনিসটা আসে এটা মূলত আমাদের রাজ্যে তৈরি হয় না, এটা আসাম থেকে আসে। আসামের ওই রিফাইনারি যেগুলো সেখানে থেকে যতটা আমাদের প্রয়োজন ততটা আসে না, তাতে কিছু শর্টেজ হয়। এটা জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত এই শর্টেজের পরিমাণটা ফলে ওই এলপিজি সাপ্লাইটা হয়েছে, তাতে দেখা গেছে কিছুটা ক্রাইসিস ছিল। আর যতটা ক্রাইসিস হওয়ার কথা তার থেকে একটু বেশি ক্রাইসিস দেখা যাচ্ছে ডেলিভারি পয়েন্ট। এটাকে আমরা কয়েক দফা হিসাব করি, আমরা ভিজিলেন্স টিম করেছি। ওনারা সেখানে গিয়ে যখন দেখছেন তখন দেখা যাচ্ছে যে কিছু ওই এলপিজি চোরা কারবারের সঙ্গে কিছু যুক্ত হচ্ছে। এবং দুর্ভাগ্যের হলো সত্যি কোনো গ্যাস এজেন্সি তাদের সঙ্গে টাই আপ হয়ে আছে। এটাকে বন্ধ করার জন্য এখন আমরা বলেছি গ্রাহককে তার রেশন কার্ড এবং আই কার্ড নিয়ে যেতে হবে। যদি তিনি যেতে না পারেন, ওনার পরিবারের ওই রেশন কার্ডে যে আছে তার আই কার্ড সহ সে গেলে দেওয়া যাবে। তারপরে বলেছি যদি পরিবারের কেউ নাও আসতে পারে, এরকম পরিবার যদি থাকে দেশে আসতে পারছে না, কেউ মাইনর আছে নিতে পারবে না, তখন বলা হয়েছে যার সাহায্যে নেবে তার কাছে যেন তাদের রেশন কার্ড এবং একটা আই কার্ড দিয়ে দেবে। অর্থাৎ যার নামে আছে তার রেশন কার্ড আই কার্ডটা নিয়ে যদি তার হেল্প কার্ড কেউ নিয়ে আসে তাহলেও নিতে পারবে। আর আমরা আইওসিকে বলেছি শিলচর বটলিং প্ল্যান্ট থেকে যে 16% আসার কথা এটা আসছে না, এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমাদের রাজ্যে যে বটলিং প্ল্যান্ট আছে সেখানে আমরা মনিটর করতে পারছি কেন আসছে না, কম হচ্ছে কেন, কী ব্যাপার। কিন্তু শিলচরটা আমরা দেখতে পাচ্ছি, শিলচরটা আইওসিএলকে বলা হয়েছে তার এটা করা এবং বুলেট বানাতে। এখন আইওসিএল বলছে বড় প্ল্যান্ট করতে হবে, জায়গা দাও। আমরা ডিএমকে বলেছি বড় প্ল্যান্ট করার জায়গার ব্যবস্থা করার জন্য। তারা আগরতলা শহর থেকে একটু কাছাকাছি হলে ভালো চেয়েছে। এভাবে কয়েকটা অপশন জমির জন্য দেখা হচ্ছে যাতে তাদেরকে দিলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আমিতি থেকেই দেশ গড়ার কাজ শুরু করব। গান্ধী পরিবারের খাস তালুকে নির্বাচনী প্রচারে গিয়ে এমনটাই বললেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। কড়া সমালোচনা করেন সোনিয়া ও রাহুল গান্ধী।
আমেথি থেকেই দেশ গড়ার কাজ শুরু করবেন তিনি। গান্ধী পরিবারের খাস তালুকে দাঁড়িয়ে বললেন নরেন্দ্র মোদী। কড়া সমালোচনা করলেন সোনিয়া ও রাহুল গান্ধীর। আমেথির অনুন্নয়নের অভিযোগে কাঠগড়ায় তুললেন তাদের। মোদীর আক্রমণের হাত থেকে ছাড় পেলেন না রাজীব গান্ধীও। মোদী বললেন, গত 40 বছর ধরে আমেথিকে অবহেলা করেছে কংগ্রেস। তার বোন স্মৃতি ইরানি যখন জিতে দিল্লি যাবেন, সকলের আগে আমেথির জলকষ্টের সমাধানের কথা মাথায় রাখা হবে। जब स्मृति जी को अमेठी भेजने का पार्टी ने निर्णय किया तो उनके दिमाग में इतना ही आया होगा कि एक सेलिब्रिटी है, तुलसी मेरे आंगन की है, वो अब अमेठी के आंगन में जाएगी तो कुछ होगा नहीं, ज्यादा से ज्यादा राहुल भैया को परेशानी होगी। आखिरकार हमने स्मृति जी को यहां भेजने का निर्णय क्यों किया? राहुल भैया को परेशान करने के लिए नहीं भेजा है, वैसे भी वो पूरी तरह परेशान है, उसमें हमें कुछ करने की जरूरत नहीं है। भाइयों बहनों, स्मृति जी को मैंने राहुल जी की मुसीबतें बढ़ाने के लिए भेजा नहीं है, मैंने उनको भेजा है अमेठी की मुसीबतों को कम करने के लिए। অন্যদিকে মোদীকে বিঁধেছেন প্রিয়াঙ্কা গান্ধী। তার মতে তার বাবা রাজীব গান্ধী শহীদ, তাকে অপমান করার জন্য আমেথি মোদীকে ক্ষমা করবে না। বারাণসী ও ভদোদরায় কংগ্রেসের বড় নেতারা প্রচারে যাননি। রায়বেরিলিতে যাননি বিজেপির হেভিওয়েটরা। অঘোষিত রীতি ভাঙলেন নরেন্দ্র মোদী। রাহুল গান্ধীর কেন্দ্র আমেথিতে গেলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। আমেথিতে উন্নয়ন হয়নি বলেও অভিযোগ করলেন মোদী। তার প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়া নিয়ে কংগ্রেসের আক্রমণেরও জবাব দিয়েছেন মোদী। হেরে গেলে কি করবেন, আমেথির ভোটারদের তাও জানিয়েছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। আমেথির মানুষ যাতে অবাধে ভোট দিতে পারেন সেজন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন নরেন্দ্র মোদী। मैं हैरान हूं, मुझ पे इतना बड़ा गंदा आरोप लगा दिया गया। भाइयों बहनों, ये तो इतिहास की सच्चाई है कि मैं नीची जाति में पैदा हुआ हूं, लेकिन मैं देश को भरोसा देता हूं, मेरी राजनीति निम्न स्तर की नहीं है। मैं पैदा हुआ हूं नीची जाति में, लेकिन मेरा सपना है एक भारत श्रेष्ठ भारत, ये मेरा सपना है। और भाइयों बहनों, जो लोग बड़े बड़े महलों में रहते हैं वही बात न भूले कि आपकी जो जिंदगी की शानो शौकत है उसका कारण है कि सदियों से हम नीच जाति लोगों ने पसीना बहाया है। हम नीच जाति के लोगों ने कुछ लेना पाना बनने की आशा के बिना आपकी जिंदगी सलामत रहे, आप सुखी रहे, आपके चेहरे की चमक बरकरार रहे, इसलिए हमने हमारी जिंदगी हमारे पूर्वजों ने आपके लिए हमारी जिंदगी न्यौछावर कर दी। कांग्रेस के नेता कह रहे हैं कि राहुल जी हार जाएंगे तो वो तो विपक्ष में भी बैठेंगे, लेकिन मोदी हार जाएगा तो कहां जाएगा? मेरे कांग्रेस के नेताओं, चिंता मत करो, मेरी चाय बनाने की किटली का सामान तैयार पड़ा है। चाय बेच करके पेट का गुजारा करना आता है। मुझे बताइए भाइयों, क्या 2 टाइम पेट भरने के लिए भ्रष्टाचार करना जरूरी है क्या? लोगों को लूटना जरूरी है क्या? क्या ईमानदारी से राजनीति नहीं हो सकती है? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র ত্রিপুরা রাজ্য কমিটির ডাকে 2 দিনব্যাপী সিআইটিইউ জেনারেল কাউন্সিল সভা শেষে এক হল সভা অনুষ্ঠিত হয় উদয়পুর টাউন হলে। উপস্থিত ছিলেন সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি তথা মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা।
ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র ত্রিপুরা রাজ্য কমিটির ডাকে প্রথমবারের মতো 4 ও 5 মে দুদিনব্যাপী সিআইটিইউ জেনারেল কাউন্সিল সভার শেষে হল সভাকে কেন্দ্র করে কর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ছিল উপচে পড়া ভিড়। উদয়পুর টাউন হলে হয় সিআইটিইউর ডাকে এই হল সভা। সভায় উপস্থিত ছিলেন সিআইটিইউ সর্বভারতীয় স্তরের নেতা তথা ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি মানিক দে, সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, উদয়পুর বিভাগের একজাক নেতৃবর্গ। এদিন সভায় সভাপতিত্ব করেন সিআইটিইউ উদয়পুর বিভাগের সভাপতি মাধব সাহা। এদিন হল সভায় বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন, তাদের পক্ষে থাকবেন না 10% মানুষের পক্ষে থাকবেন, আপনাকে সেই সিদ্ধান্ত নিতে হবে। এটি ভারতবর্ষের মানুষকে এখন ট্রেড ইউনিয়নের দায়িত্বে এসে গেছে, বুঝাতে হবে, সংগঠিত করতে হবে, কাছে যেতে হবে, পৌঁছতে হবে এবং প্রতিটা মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তুলতে হবে। এই কাজ আমাদের পালন করতে হবে। আপনাদের কাছে ব্যাপক পুনর্বৃত্তি। তৃতীয় বিষয়, যিনি কাজ করেন তার কাজের কোনো গ্যারেন্টি নেই। আজকে কাজ করবেন, কালকে নাই। তারপর তার কাজ করার পর তার মজুরি কোনো গ্যারেন্টি নেই এবং তার কোনো ভবিষ্যৎ নেই। এবং তার সঙ্গে যেটা যার ছিল শিল্প কারখানা কোথায় খুলবে, একটা ভালো অংশের শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, কৃষিতে মন্দা দেখা দিয়েছে, 3 লাখের উপর কৃষক আত্মহত্যা করেছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে। এছাড়াও দুদিনব্যাপী কাউন্সিল সভায় প্রস্তাব গৃহীত হয় প্রতিটি মানুষের সজাগ দৃষ্টিভঙ্গি রাখতে হবে সংগঠনকে মজবুত করে তোলার ক্ষেত্রে। এছাড়াও বক্তারা বলেন, গত 7 এবং 12 এপ্রিল ত্রিপুরায় লোকসভা নির্বাচনে 45% ভোট পড়েছে, যা অন্যান্য রাজ্যের তুলনায় সারা ভারতবর্ষের মধ্যে রেকর্ড ত্রিপুরায়। মানুষকে তার জন্য সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সেই প্রস্তাব আমরা সভা থেকে সেখানে গ্রহণ করেছি। আমরা প্রস্তাব নিয়েছি আমাদের এই ত্রিপুরা রাজ্যে গত 7 এবং 12 এপ্রিল আপনারা দেখেছেন লোকসভার ভোট হয়েছে। এই ভোটে আমরা একজন মানুষও শুনিনি ত্রিপুরা রাজ্যে যে তিনি ভোট কেন্দ্রে গিয়েছিলেন, তিনি যে দলেরই হোক না কেন তিনি ভোট কেন্দ্রে গিয়েছিলেন কিন্তু ভোট দিতে পারেননি, এরকম একজন মানুষের কথাও আমরা ত্রিপুরা রাজ্যে শুনিনি। এবং যখন ভারতবর্ষের অন্য রাজ্যগুলোতে কোথাও 50% মানুষ, 60-70% মানুষের বেশি ভোট। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আশুতোষ জিন্দালের অপসারণের দাবিতে এবং রাজ্যে পুনরায় নির্বাচন করার দাবিতে ঊনকোটি জেলার ভারপ্রাপ্ত জেলাশাসকের নিকট ডেপুটেশন দিল কৈলাসহর মহকুমা তৃণমূল কংগ্রেস কমিটি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আশুতোষ জিন্দালের অপসারণের দাবিতে এবং রাজ্যের 2টি লোকসভা কেন্দ্রে পুনরায় নির্বাচন করার দাবিতে কৈলাসহর মহকুমার তৃণমূল কংগ্রেস কমিটি ঊনকোটি জেলার ভারপ্রাপ্ত জেলাশাসক গোপিকারঞ্জন দাসের নিকট আজ ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনের নেতৃত্ব দেন মহকুমার তৃণমূল কংগ্রেস কমিটির কনভেনার নরসিংহ দাস, তৃণমূল নেতা লেচু মিয়া, অঞ্জন চক্রবর্তী সহ আরো অনেকে। ডেপুটেশন শেষে অতিরিক্ত জেলাশাসক গোপিকারঞ্জন দাস বলেন, থেকে আমাদের কাছে যে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অ্যাড্রেস করে, কিন্তু আমরা সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সরাসরি না পাঠিয়ে আমরা রাজ্য ইলেকশন দপ্তরকে সেটা পাঠিয়ে দিই, ওনারা যাতে পরবর্তী সময় ওনারা অ্যাকশন নেবেন। কিন্তু আমরা এরকম কোনো কমপ্লেন কিন্তু আমরা পাই নাই। ইলেকশনের দিন ডিএম সাহেব করেছেন, আমিও করেছি, আমাদের সেক্টর ম্যাজিস্ট্রেট করেছেন, পুলিশ, কোথাও আমরা কোনো গন্ডগোল হয়েছে কোথাও বা কোনো এজেন্টকে বের করে দেওয়া হয়েছে এরকম কোনো সংবাদ আমরা পাইনি। কনভেনার নরসিংহ দাস সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, হ্যাঁ, এইভাবে রেগিং হয়েছে, রামকৃষ্ণ মহাবিদ্যালয় হয়েছে, ইসবপুরে হয়েছে, কনকপুরে হয়েছে, সফরিখান্দিতে হয়েছে, দলিয়ারকান্দিতে হয়েছে, সব জায়গাতে হয়েছে। কিন্তু আমরা কোনো ধরনের সেক্টর অফিসার বা অবজারভার বা কারোরে আমরা খোঁজখুঁজা পাইছি না। তারা দাবি করেন তারা ছিলেন, ফোন করলে যে ফোন নাম্বারগুলি দিছিলেন এগুলি নট রিচেবল। একটা জায়গাতেও তারা কোথাও পাওয়া গেছে না। আমরা এজেন্টারের বাইরে, রাস্তার বাইরে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রান্নার গ্যাস ও জল সংকট নিবারণ সহ একগুচ্ছ দাবিতে উদয়পুর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিল সিপিআইএমএল উদয়পুর বিভাগীয় কমিটি। রান্নার গ্যাস ও পানীয় জলের সংকটে বিকল্প দাবি যথা ভোক্তা সংখ্যানুপাতে রিফিল সিলিন্ডার সরবরাহ করা, আইওসি এবং বিশালগড় প্ল্যান্ট কর্তৃক উৎপাদন বৃদ্ধি করা, রাজ্যে খনিজ গ্যাস
ভান্ডারকে ভোক্তাদের বাড়ি বাড়ি সরবরাহ করা, জল সংরক্ষণ, জল দূষণ বোধ, জল সরবরাহে পাইপলাইনগুলির সংস্কার ও উন্নতি সাধন, জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এক বৈজ্ঞানিক কারিগরি জল সম্পদ নীতি প্রণয়ন করা, জল চোরদের দমন করা ইত্যাদি একগুচ্ছ দাবি আদায়ের লক্ষ্যে গতকাল বিকেলে CPIML উদয়পুর বিভাগীয় কমিটির নেতা পার্থ কর্মকারের নেতৃত্বে 5 জনের এক প্রতিনিধি দল উদয়পুর মহকুমা শাসক অজিত দেবনাথের নিকট ডেপুটেশন দেয়। উদয়পুর শহর মিছিল করে মহকুমা অফিস চত্বরে আন্দোলন সংগঠিত করে। এখন দেখার CPIML এর দাবিগুলির আদৌ মর্যাদা পায় কিনা। এনফোর্সমেন্ট দপ্তর যে তৎপরতা শুরু করেছেন আমরা তাকে সাধুবাদ জানাই, কিন্তু বৈধ এবং প্রকৃত ভোক্তাদের হেনস্থা করাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। আমরা এক্ষেত্রে বলতে চাই যে সরকার তার ব্যর্থতা স্বীকার করুক। এখনই যদি সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে না পারে তাহলে আগামী বর্ষাকালে রাজ্যে রান্নার গ্যাস সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে এবং রাজ্যের ভোক্তাগণ চরম সংকটের মুখোমুখি হবেন। কাজে আমাদের দাবি অগ্রাধিকারের ভিত্তিতে রাজ্য সরকার এবং খাদ্য দপ্তরকে অবিলম্বে রাজ্যে বটলিং প্ল্যান্টে উৎপাদন বৃদ্ধি করা এবং IOC কর্তৃক ত্রিপুরা রাজ্যে পর্যাপ্ত কাঁচা গ্যাস সরবরাহ করে রাজ্যে ভোক্তা অনুপাতে প্রত্যেক বিভাগে রিফিল সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক করে তুলতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক বন্য শুকরের হামলায় আহত হলো একই পরিবারের 3 জন। ঘটনা তেলেমুড়া কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলির ছনকলা গ্রামে। আহতদের মধ্যে একজনের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। তেলিয়ামুড়া কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলির ছনখোলা গ্রামে একই পরিবারের 3 জনকে আক্রমণ করে বন্য শুকর। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল আনুমানিক 3টা নাগাদ ছনখোলার হারাদন সরকারের মেয়ে মালতী সরকার বাড়ির পাশে ছাগল আনতে গেলে একটি দাঁতওয়ালা বন্য শুকর তাকে আক্রমণ করে। তার চিৎকারে তার বাবা ও বড় বোনের জামাই ছুটে গেলে তাদের উপরও আক্রমণ চালায় বন্য শুকরটি। সঙ্গে সঙ্গে তাদের তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মালতী সরকারের আঘাত গুরুতর হওয়ায় তাকে রাজধানীর জিবি হাসপাতালে প্রেরণ করে, আর 2 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাতের আধারে আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি ম্যাজিক গাড়ি। ঘটনা বিলোনিয়া মনোরম উত্তরপাড়ায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি ম্যাজিক গাড়ি। প্রাতঃ সকালে পথচারীদের নজরে আসে যে রাস্তার পাশে একটি ম্যাজিক গাড়ি সম্পূর্ণ আগুনে পুড়ে রয়েছে। ঘটনাটি বিলোনিয়া থানা এলাকার মনোরমুখ উত্তরপাড়ায়। প্রাথমিকভাবে জানা যায়, ওই এলাকার স্বদেশ দাসের ছেলে সুভাষ দাস গাড়িটি চালাতো, যার নম্বর TR03F1988। গত রাতের মাঝামাঝি কোনো সময়ে তাদের বাড়ির সামনে গাড়িটি আগুন লাগে এবং গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। প্রশ্ন উঠেছে, বাবা ছেলে কেউই পুলিশকে খবর দেয়নি। তো খবর পাইলাম, আর আপনাকে তো ওখানে দেখতেছি কি হইব বা কি আসে বিষয়, যে ওনার আছে তার সঙ্গে কথা কই, বা গ্রামের আশেপাশে যে আছে তারা কিছু জানে কিনা বা কি আসে বিষয়, আমরা তদন্তের মধ্যে আসলাম দেখতেছি। আগুন লাগছিল গাড়িতে, এটা তো করে হয় না। তোমরা খবর পাইছো কোন সময়? তো আগুন দেখতে তো ছিলাগালি করতে আসো, ওই বাচ্চা ডাক দিছে না মায়ের ওটা ছিলাগালি করতে আসো। কখন? রাত্রে 3টা বাজে। রাত্র 3টা বাজে। তো এরপরে আর ফায়ার ব্রিগেড টিকিট খবর দিচ্ছ না? ফোন করতে আমরা নাম্বার ঢুকে না, ফায়ার ব্রিগেডের নাম্বার ঢুকে মানে লাইন ঢুকে না? লাইন ঢুকে না বলতে আমি চাইছি আমার নাম্বার যেটা জানি এটা দিয়ে ঢুকে না। আচ্ছা, তোমার নাম? সুভাষ দাস। গাড়িটা কতদিন হচ্ছে কিনছে? যে গাড়িটা হইব 5 মাস হয়ে। 5-6 মাস হইব। এটাই কি তোমার অবলম্বন নাকি? আর কোনো ইনকাম সোর্স আছে? এর নতুন গাড়ি নিয়েছিল, সেকেন্ড হ্যান্ড নিয়েছিল। সকালে পথচারীরা পুলিশকে খবর দেয়। আমি ঘুমা থেকে হঠাৎ করে উঠতে দেখি যে এখানে আগুন জ্বলতেছে। আগুন জ্বলতেছে তো কোনখানে আগুন জ্বলতেছে, কোনো মানুষ টানুষ না থাকাতে আমি মনে করছি ড্রেন ট্রেনের মধ্যে পাতা পড়ছে, এটা মনে পুরাইতেছে। কোনো শব্দ টব্দ, এমন কোনো শব্দ নাই, আমি শব্দ টব্দ পাইছি না।
আমি আবার যথারীতি ঘুমাই গেছি, সকালে ঘুমের থেকে উঠতে দেখি যে গাড়িটা জ্বলে যেতেছে, এই চাকা টাকাগুলো তখন চলতেছে। জিজ্ঞাসা করলাম, এরাও তেমন কিছু আমার কোনো সতর্ক করতেছে না। আমি যাই আবার ঘুমাই গেছি, এইমাত্র ঘুমাইতেছিলাম, তো চাকরি মোবাইল লেগে উঠে গেছি। আপনি প্রথম দর্শী না? আমি প্রথম দেখছি, তখন আগুন চলতেছে। আমি তো বসছি এখানে কোনখানে রাস্তা থেকে নেতা টাতা ফুটছে। চৈত্র মাস বৈশাখ মাসের দিনে মানুষের তো কলা পাতা বা বিভিন্ন রকমের বন্টন ফরাইতেছে, আমি সেটি ফরাইতেছে। আপনার নাম? আপনার নাম? আমার নাম শ্রবণ কুমার দাস। এই গ্রামটার নাম কি? এটার নাম হচ্ছে মনুরমুখ দাসপাড়া, ধরে আর কি। মনুরমুখ দাসপাড়া। পঞ্চায়েত? পঞ্চায়েত হচ্ছে উত্তর সরাসীমা পঞ্চায়েত। উত্তর সরাসীমা পঞ্চায়েত। অনেকের মতে বাবা ছেলের মধ্যে গাড়ির রোজগারের টাকা নিয়ে কিছু কথা কাটাকাটি হয়েছিল। তবে এই গাড়িতে আগুন যে নাশকতা নয় তার জোরালো দাবি করেন এলাকাবাসী। তবে পুলিশ এ ব্যাপারে তদন্ত চালাচ্ছে। গাড়িতে আগুনের ঘটনায় এলাকায় রয়েছে চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত উত্তর গোকুলনগর এডিসি ভিলেজের বিলাইহামপাড়ায় অনুষ্ঠিত হয় এক স্বাস্থ্য সচেতনতামূলক শিবির। মহকুমা প্রশাসনের উদ্যোগে করা হয় এই শিবির। মুঙ্গিয়াকামী ব্লকের উত্তর গোকুলনগর এডিসি ভিলেজের একটি পাড়া এই বিলাইহাম পাড়া। 125 পরিবারের বসবাস, সবাই রিয়াং জাতিগোষ্ঠীর। একসময় সেখানে যাওয়ার কোনো নির্দিষ্ট রাস্তা ছিল না, আজকে সেখানে যাওয়ার রাস্তা হয়েছে, যাচ্ছে গাড়ি, আছে একটি জেবি স্কুল এবং একটি অঙ্গনওয়াড়ি সেন্টার। পানীয় জলের জন্য তৈরি করে দেওয়া হয়েছে 6টি মার্ক 2। পাশাপাশি বর্তমানে গাড়িতে করে পৌঁছানো হচ্ছে পানীয় জল। বছরের বিভিন্ন সময় করা হচ্ছে স্বাস্থ্য ও সচেতনতামূলক শিবির। এত কিছু করার পরও শুকা মরশুমে এই বিলাইহামে প্রতি বছরই দেখা দেয় ম্যালেরিয়া, ডায়রিয়া, জ্বর প্রভৃতি রোগের প্রাদুর্ভাব। এবছরও হলো তাই। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে একজন শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে গেছে, আবার যাতে সেখানকার পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, ম্যালেরিয়া বা ডায়রিয়া যাতে দেখা না দেয়, এজন্য সেখানে করা হয় সচেতনতামূলক শিবির। এর উদ্যোক্তা ছিল তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন। এলাকার প্রবীণ নাগরিক তথা বিলাইহাম পাড়ার চৌধুরী উত্তম জয় রিয়াংকে সভাপতি করে শুরু হয় সচেতনতা শিবির। এখানে স্বাস্থ্য, পানীয় জল সহ বিভিন্ন সচেতনতামূলক আলোচনা